নেওয়া আওয়ামী লীগ নেতাকে ধরতে ভাইয়ের শ্বশুরকে তুলে নিল ডিবি। বাজার নিয়ন্ত্রণ করুন, না হলে জনগণ সহ্য করবে না। গরমে শুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন, বললেন জ্বালানি উপদেষ্টা। জানাবো 5 আগস্টের আগের তত্ত্বে বিচার করলে হবে না, বললেন অ্যাটর্নি জেনারেল। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে ধরতে ভাইয়ের শ্বশুরকে তুলে নিল ডিবি। ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলকে ফের ধরতে তার ভাইয়ের শ্বশুর ও মাংস ব্যবসায়ী মানিক হোসেনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার সকালে ভাঙ্গুড়া পৌর পাড়া থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, শুক্রবার বিকেলে পাবনায় ফরিদপুর উপজেলার বেড়হাওয়াইলা এলাকায় আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল জলিলকে আটক করে ডিবি পুলিশ। তিনি ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডিবি পুলিশ জলিলকে আটক করে নিয়ে যাওয়ার সময় বেড়হাওলিয়া বাজার এলাকায় স্থানীয় জনগণ তাদের বাধা দেয়। এই সময় উত্তেজিত জনতার চাপে পড়ে ডিবি পুলিশ জলিলকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এই ঘটনার পরদিন শনিবার সকালে জলিলের ছোট ভাইয়ের শ্বশুর ভাঙ্গুড়া উপজেলার মাংস ব্যবসায়ী মানিক হোসেনকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। ডিবি পুলিশের দাবি, জলিলের অবস্থান সম্পর্কে মানিক ও তার পরিবার অবগত ছিল এবং জলিলকে আটকের সময় তিনি পুলিশের কাজে বাধা দিয়েছিলেন। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে মানিকের পরিবার এসব অভিযোগ অস্বীকার করে বলছে, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তিনি তখন ব্যবসায়িক কাজে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থান করছিলেন। ঘটনায় আরো কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেলেও তাদের সংখ্যা ও তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়ে তা নিশ্চিত হওয়া যায় নাই। বাজার নিয়ন্ত্রণ করুন, না হলে জনগণ সহ্য করবে না। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগে বাজার নিয়ন্ত্রণ করুন, না হলে জনগণ কিন্তু সহ্য করবে না। সাইফুল হক বলেন, এদেশের মানুষ 16 বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরো অস্থিতিশীল হয়ে পড়বে। এক কথায় এটি একটি হঠকারিতা। তিনি বলেন, সরকারকে বলবো, আপনারা প্রতিটা কমিশনকে দায়িত্ব দিন তড়িঘড়ি সংস্কারের রোডম্যাপ দেওয়ার জন্য। আমরা চাই খুব তাড়াতাড়ি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সাইফুল হক আরো বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার যেমন দেশ চালাতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি বর্তমান অন্তর্বর্তী সরকারও ব্যর্থ হচ্ছে। আমরা যেই আন্দোলনের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করেছি, সেই স্বাধীনতা এখন নেই। বর্তমান সরকারকে বলবো, অতি দ্রুত আপনারা নির্বাচন দিন। দেশবাসী 16 বছর ধরে অপেক্ষা করছে একটি জাতীয় নির্বাচনের। গরমে শুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন, বললেন জ্বালানি উপদেষ্টা। অফিস আদালতের শুট পরে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রের এসি তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। উপদেষ্টা বলেন, আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসি তাপমাত্রা 25 ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন শুট পড়তে হবে? শুট পরে এসি তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকল ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সবার সেমিনার নিয়ে ব্যস্ত। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে জানিয়ে ফজলুল কবির বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যাপক চাপ থাকা সত্ত্বেও গত 6 মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 42,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় 8.90 টাকা, অথচ সরকার কেনে 12 টাকায়। ভবিষ্যতে যারা নতুন করে লাইনে গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, 70 টাকায় গ্যাস কিনে সরকার কম দামে দিতে পারবে না। 5 আগস্টের আগের তত্ত্বে বিচার করলে হবে না, বললেন অ্যাটর্নি জেনারেল। বিচারকদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, শহীদ মুগ্ধর লাশ বহনকারী জানিয়েছেন, শহীদ মুগ্ধ মারা যাওয়ার পর কোনো হাসপাতালে তার লাশ নিতে চায়নি, তার পোস্টমর্টেম করা সম্ভব হয়নি, তার লাশ এন্ট্রি করতে রাজি হয়নি প্রশাসন। মিডিয়া ঘটনাগুলো তুলে এনেছে। এখন আপনি ন্যায় বিচার করতে গিয়ে যদি বলেন ওই আসামি হত্যা করেছে, সেটা তো পোস্টমর্টেমের রিপোর্টে সাপোর্ট করছে না, তাহলে আমি কি করব? তিনি বলেন, আমি বিনয়ের সঙ্গে বলছি, আপনি নতুন পুলিশ রিপোর্ট তৈরি করুন, আইনের স্বাভাবিক ব্যাখ্যা দিতে গিয়ে প্রগতিশীল হওয়ার চেষ্টা করুন। 5 আগস্টের আগের তত্ত্বে বিচার করলে হবে না। আপনাদের সামনে হাতছানি দিচ্ছি, ইতিহাসের সুযোগ সন্ধানী ক্ষণ।
সুযোগ সন্ধিক্ষণ। শনিবারে যশোর পিটিআই মিলনায়তনে দেশে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এসব কথা বলেন। পুলিশের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমরা গর্বের সঙ্গে বলি 5 আগস্টের আগের পুলিশ বাহিনী আর পরের পুলিশ বাহিনী এক নয়। 60 লক্ষাধিক মানুষের বিরুদ্ধে গায়েবী মামলা হয়েছিল, তার প্রায় শতভাগ গায়েবী মামলার বাদী হয়েছিল পুলিশ। 5 আগস্টের পর পুলিশ বাদী হয়ে একটি মামলাও করেনি। 5 আগস্টের আগে 700-র বেশি মানুষকে গুম করা হয়েছিল। বিনা বিচারে 4,500-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যবহার করে 60 লক্ষাধিক গায়েবী মামলা করা হয়েছিল। এসব ঘটনায় মানবতা বিরোধী অপরাধের উপর উপাদানে ভরপুর। 5 আগস্টের পর পুলিশ বাহিনীর হাত দিয়ে একটিও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি। আর তিনি আরো বলেন, বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সুশাসন ও ন্যায় বিচার ভিত্তিক। পুলিশকে তদন্তের সময় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কোনো নিরাপদ ব্যক্তি শাস্তি না পায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই রাষ্ট্র ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে, আগামীর বাংলাদেশে কোনো ব্যক্তির কাছে নয়। আপনারা আইন ও সংবিধানের কাছে দায়বদ্ধ থাকবেন। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কাদের পক্ষে দাঁড়াবেন। অনেক চক্রান্ত চলছে, প্রতি বিপ্লব শক্ত হাতে দমন না করলে এ রাষ্ট্র ধরে রাখতে পারবো না। আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের ধরতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছেন। ব্যবসায়ী ট্রাম্পের লেনদেন ভিত্তিক কূটনীতিকে মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ। 20 জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেওয়ার 5 দিনের মধ্যে মার্কিন জ্বালানি কোম্পানি জরুরি ভিত্তিতে 50 লাখ টন পর্যন্ত এলএনজি আমদানি করার চুক্তি করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। গত সপ্তাহে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং টেসলা ও স্পেসএক্স এর মালিক ইলন মাস্কের মধ্যে ইতিবাচক বৈঠক হয়েছে, যেখানে বাংলাদেশের ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের ব্যবসা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নেওয়ার মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ উদ্ধারের এই উদ্যোগ ভবিষ্যতে ইতিবাচক হতে পারে। তাদের মতে রাজনৈতিক সম্পর্কে এগিয়ে ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্ককে ব্যবহার করা হলে সেটি বাংলাদেশের জন্য ভালো ফল দিতে পারে। এ বিষয়ে সাবেক একজন কূটনৈতিক বলেন, ডোনাল্ড ট্রাম্পের মূল বিবেচ্য বিষয়গুলো হচ্ছে যুক্তরাষ্ট্র বিদেশিদের বিনিয়োগ এবং মার্কিন রপ্তানি বৃদ্ধি করা। অন্য আরেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবৈধভাবে অবস্থানকারীদের যুক্তরাষ্ট্র ত্যাগে বাধ্য করা এবং নতুন করে কেউ যেন প্রবেশ করতে না পারে সেটির প্রতি নজর রাখা। যুক্তরাষ্ট্র যে পরিমাণ আমদানি করে তার থেকে কম রপ্তানি করে জানিয়ে তিনি বলেন, এই বাণিজ্য অসমতা কামিয়ে আনার জন্য ডোনাল্ড ট্রাম্পের গোটা বিশ্বের উপর যে চাপ সৃষ্টি করেছে সেটি বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে, কারণ বাংলাদেশ বেশি রপ্তানি করে, বাংলাদেশের বিনিয়োগ করার সক্ষমতা কম এবং সে কারণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো হলে সেটি মার্কিন প্রেসিডেন্টের কাছে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক মনে হবে বলে তিনি জানান। বাংলাদেশে আগে থেকে জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ রয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের জ্বালানি চাহিদা রয়েছে এবং আমদানির জন্য যুক্তরাষ্ট্র একটি বড় উৎস হতে পারে। এ বিষয়ে সাবেক আরেকজন কূটনীতিক বলেন, মার্কিন কোম্পানি শোভন বাংলাদেশের জ্বালানির চাহিদা মেটানোর জন্য বড় ভূমিকা রাখছে। এই ধরনের বড় কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করা সম্ভব হলে তারা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের পক্ষে কাজ করতে পারে। পৃথিবীর বহুজাতিক কোম্পানিগুলো সরকারকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে এবং মার্কিন গুলোর সঙ্গে ভালো সম্পর্ক থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক বলে তিনি জানান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।